আসসালামু আলাইকুম। আমি ফাহাদ ইকবাল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে IELTS রাইটিং। IELTS রাইটিং এর যে পার্টটা আছে, সেই পার্টটা নিয়ে আমরা একটু কিভাবে আমরা শুরু করতে পারি, গ্রামার ছাড়া কিভাবে শুরু করতে পারি, আগে একটা কনফিডেন্স কিভাবে নিয়ে আসতে পারি, এইটা আপনাদের সাথে একটু শেয়ার করব এবং IELTS রাইটিং এর যে বিষয়গুলো আছে, সেটা আপনাদের একটু জানার চেষ্টা করব। IELTS রাইটিং এর ক্ষেত্রে ২ টা জিনিস মনে রাখবেন। IELTS এর যে ৪ টা মডিউল আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই ৪ টার মধ্যে ২ টা মডিউলে রিডিং আর রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু গ্রামারটা জানা লাগে। এখানে কিছু বেসিক বিষয় জানা লাগে। আপনার যদি বেসিক স্ট্রং না হয়, আপনি যদি আগে থেকে কিছু না জেনে আসেন, সেক্ষেত্রে আপনাকে এখানে শিখতে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে। হুট করে কিন্তু ভালো করা এখানে সম্ভব না। সো এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে হুট করে অনেক স্টাডি ইয়ার দিয়ে আসে বা স্টাডি আগের বেসিক ভালো থাকে না, তাদের কিন্তু এই রাইটিং সাইডটা বেশি একটা ভালো হয় না। রিডিং এ কিছুটা স্ট্র্যাটেজি ফলো করলেও ওখানে মোটামুটি 6.5, 6, 7 পাওয়া যায়। বাট রাইটিং এ কিন্তু হুট করে আন্দাজের উপরে আপনি হঠাৎ করে ভালো করতে পারবেন না। এটার জন্য একটা প্র্যাকটিস থাকা লাগবে। ঠিক আছে? সো কি আ ফলো আপ আপনাকে কি ফলো আপ এর মধ্যে দিয়ে যাইতে হবে সেই জিনিসগুলো আমি বলব এবং কোন জায়গায় ল্যাকেজ থাকে সেটাও আমি ধরিয়ে দেব। অ্যান্ড আস্তে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে ফলো করেন, কিছুদিন যদি আমাদের ফলো করেন, আমরা একটা প্লেলিস্ট বানাবো। সেই প্লেলিস্টটা আপনাদেরকে দিয়ে দেব। সো ওইটা আমরা খুব বড় প্লেলিস্ট করব না। কমের ভিতরে করব যেন আপনারা অল্প সময়ের মধ্যে বেটার করতে পারেন। কোন জায়গাগুলোতে ঠিক করতে হবে সেই জায়গাগুলো বলে দেব। তো সেইখানে কিন্তু আপনারা নিজেদের কাজ করতে পারি। ঠিক আছে? সো এখানে দেখেন আমি যেটা বলেছি এখানে ট্রান্সলেট করা এটা আপনার একটা ব্যাপার। ট্রান্সলেট করার জন্য কিছু গ্রামারাল ফ্যাক্ট আছে। গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্ট আছে। সেই গ্রামাটিক্যাল ফ্যাক্টটা বাদ দিয়ে আমরা চেষ্টা করব ট্রান্সলেশনটা কিভাবে করা যায়। কোন একটা টপিকে যদি আপনি লিখতে যান, যেহেতু আপনি হচ্ছে বাঙালি, রাইট? ১ম ভাষা হচ্ছে আপনার বাংলা। যেহেতু আপনি কোনো টপিকে যখন আপনি লিখতে যাবেন, আগে আপনি কিন্তু ওই যে জিনিসটা টপিকটা লিখবেন সেটার বাংলাটা কিন্তু আগে আপনি মাথায় দেন আপনি ওটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে লিখবেন। এই প্রসেসটা কিন্তু আপনার ফলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। সো শেখার জন্য কি করতে হবে? আগে ওই ট্রান্সলেশনটা শিখতে হবে। ট্রান্সলেশন আমরা যারা ভালো না, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি ট্রান্সলেশনে ভালো কেন? একটা যদি এক সেন্টেন্স দিয়ে আপনাকে ওইটা কি অ্যাকুরেটলি আপনি ট্রান্সলেট করে দিতে পারবেন উইথআউট এনি মিসটেক? যদি আপনি মনে করেন যে না আমি পারবো, সেক্ষেত্রে আপনাকে বলতে পারি যে না আপনি অল্প সময় দিলেই অল্প সময় দিলে মোটামুটি ভালো করতে পারবেন IELTS রাইটিং। IELTS রাইটিং এর ২ টা পার্ট থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। টাস্ক 1 এ হচ্ছে আপনার আ গ্রাফ, চার্ট, তারপরে হচ্ছে আপনার এই ধরনের জিনিসগুলা থাকে। চার্ট, গ্রাফ, তারপরে আপনার ম্যাপ ডেসক্রাইবিং থাকে, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা পিকচার ডেসক্রাইব থাকে। এগুলা ডেসক্রাইব করতে হয় একটা আর্টিকেলের ধারায়। এভাবে কিন্তু আপনাদের করতে হয়। পার্ট 2 তে এটা হচ্ছে ১৫০ ওয়ার্ডের মধ্যে। পার্ট 2 তে যেটা সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। হ্যাঁ? আপনি এক জিনিস বলল যে আ when people wear new dress they behave different. যখন মানুষ নতুন জামাকাপড় পরে তখন তারা একটু অন্য ভিন্ন রকমের আচরণ করে। এটা কি সত্যি না মিথ্যে? এটা কি আপনি আ মেনে নিচ্ছেন নাকি মেনে নিচ্ছেন না? এটা পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন। এই যে আর্গুমেন্টেটিভ রাইটিং মানে একটা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক মানে করা আরকি, হ্যাঁ? মানে পজিটিভ, নেগেটিভ দিকগুলো বলা, এটাকে বলে আর্গুমেন্টেটিভ রাইটিং। সেটা করতে হবে পার্ট 2 তে যেয়ে। সো এইখানে কিন্তু আপনার অনেকগুলো গ্রামারের সাথে আপনাকে নিজেকে ইনভলভ করতে হবে, হ্যাঁ? কারণ the right form of verb আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কজেটিভ ভার্ব আছে, ঠিক আছে? মোটামুটি অনেকগুলা গ্রামার আছে। সেই গ্রামার তো আপনাকে আমি আজকে একদিনে শিখাই দিতে পারব না। আ আপনাকে কিন্তু এটার জন্য সময় নিতে হবে। একটা একটা পিরিয়ড সেট করতে হবে যে আমি IELTS দিব। আগামী আ ৩ মাস আমি গোল সেট করছি। ৩ মাসের মধ্যে আমি প্রিপেয়ার করে তুলবো। এর মধ্যে কোনটা আমি ভালো পারি না, আমি রাইটিংটা ভালো পারি না, আমি রিডিংটা ভালো পারি না। এই ২ টার জন্য আমি ১.৫ মাস সময় নিব। ঠিক আছে? ১.৫ মাস কিভাবে সময় নেবেন এটাও জানতে হবে আমাদের কাছ থেকে। ঠিক আছে? এটা আমি বলে দেব আপনাকে কিভাবে ১.৫ মাস সময়টা আপনি বা যতটুকু টাইম আপনি সেট করবেন এটা কিভাবে সেট করবেন। ওকে? সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব বা আমরা আমাদের স্ট্রাকচার আপনাদেরকে বলে দেব যে কিভাবে সময় ঠিক করতে হবে। আপনাকে যে সময়টা দিতে হবে একদম ডেডিকেটেড ভাবে সময় দিতে হবে। ঠিক আছে? সেই ডেডিকেশনটা কেমন হবে সেটাও আমরা বলে দেব। সো আজকের যে কথাটা বলছি যে গ্রামারকে কিছুটা সরিয়ে, আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি। যদি ট্রান্সলেশন আপনি ভালো হয়ে যান, নিশ্চিন্তে থাকেন IELTS রাইটিং এ আপনি ভালো করবেন। ঠিক আছে? সো দেখেন আ আমরা ৪ বছর কিন্তু ইংরেজিতে লিখে আসি। আর্টিকেলের প্যাটার্নটা আমরা জানি। এই কারণে কিন্তু আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না। ঠিক আছে? যেহেতু আমি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদেরকে লিখতেই হয় প্রতি পরীক্ষায় একেকটা পরীক্ষায় আমাদেরকে ৪ ঘন্টা লিখতে এবং ৪ ঘন্টার মধ্যে পুরো প্রায় ১০০ পেজের উপরে লিখতে হয়। ঠিক আছে? সো দেখেন ওইটা কিন্তু আমরা একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসছে একটা লং টাইম ধরে। বাট এখন আপনাদের তো সেই লং টাইমটা নাই। সো
এই প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? সো দেখেন সে প্রতিদিন ভোরে ওঠে। সে প্রতিদিন ভোরে ওঠে। একটা কাজ আমি আপনাকে বলি, যখন আপনি দেখবেন যে একটা আপনি কোনো কিছু লিখতে যাবেন ইংরেজিতে কি করতে হয়? ১ম এ বসাতে হয় সাবজেক্ট ভাইয়া। ভালো করে মনে রাখবেন ১ম এ বসাতে হয় সাবজেক্ট, ১ম এ বসাতে হয়, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট হইতে পারে এক্সট্রা অংশ সেটা আপনি বসাতে পারেন। তবে ১ম এ ইংরেজিতে কি বসাতে হয়? সাবজেক্ট বসাতে হয় ভাইয়া, এটা মনে রাখতে হবে। সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে ১ম আপনাকে। ঠিক আছে? সাবজেক্টটা খুঁজে বের করার জন্য কি করবেন? ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে, ভার্ব চিনতে হবে আপনাকে। ওই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বকে জিজ্ঞেস করবেন কে? কে করছে কাজটা? কে বা কারা করছে? এটা জিজ্ঞেস করে যাকেই পাবেন সে হবে সাবজেক্ট। ওটাকে ১ম এই ইংরেজিতে বসিয়ে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সে প্রতিদিন ভোরে ওঠে। তাহলে আমি যদি এখানে বলি সের জায়গায় আমি যদি বলি she বা he, she বা he এবার কি করে? ওঠে। ওঠা ইংলিশ কি? এইটা ভার্ব। এই যে ওঠা কাম হচ্ছে ভার্ব। কারণ ভার্ব কেন? আমরা জানি কোনো কিছু কাজ হইলে ক্রিয়াপদের শক্তির খরচ হলে সেটা হয় ভার্ব, রাইট? তাহলে সে প্রতিদিন সকালে ওঠে। এই সাবজেক্ট বসিয়েছি সে, তারপরে ভার্ব বসালাম। ওঠা ইংলিশ কি? ওয়েক। ওঠা ইংলিশ কি? ওয়েক। she বা he wakes up. wake up মানে ওঠা। wakes up. wakes কেন করলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্য wakes up করব। টেন্স কি করে চিনবেন? এটার জন্য আলাদা টেকনিক আছে। আমি শুধু বলে রাখি প্রতিদিন যে কাজটা করে মানুষ বা অভ্যাসের দ্বারা রেগুলার এক্টিভিটিস দৈনন্দিন আপনি যেটা করেন প্রতিদিন আপনি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি প্রতিদিন খাই। আমি প্রতিদিন রাতে ঘুমাই। আমি প্রতিদিন দুপুরে ঘুমাই। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রেগুলার এক্টিভিটিস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটুকু আপনাকে বলে রাখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে বলেই আমি ওয়েকস আপ করেছি। ঠিক আছে? যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট হইলেই ওয়েকস আপ, গিভস মি, রাইটস মি এ লেটার এরকম দিতে হয়। এস বা ইএস যুক্ত করে বা আইইএস যুক্ত করতে হয়। এই বিষয়ে মাথার মধ্যে পেরিয়ে না এখানে আলোচনা হবে। সুন্দর করে আলোচনা হবে। ১ ঘন্টায় আপনাদেরকে এই জিনিসটা আমি এত বেশি আলোচনা করিয়ে দেবো, এত বেশি প্র্যাকটিস করে দেবো, জীবনে আর কোনদিন ভুল হবে না। সো এটা নিয়ে টেনশন করেন না, হ্যাঁ? টেন্স একদম ২-১ মিনিটের বিষয়। টেন্স নিয়ে কোন রকমের কোন সমস্যা নেই। শুধু আমি জাস্ট একটু দেখিয়ে দিই কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে? একদমই টেনশন করবেন না। সো দেখেন সে প্রতিদিন ভোরে ওঠে। তাহলে হি ওয়েকস আপ কি হবে? সে ওয়েকস আপ আর্লি, ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। প্রতিদিন ইংলিশ কি? এভরিডে। ভোরে হচ্ছে ইন দ্য মর্নিং হচ্ছে ভোরে, আর্লি মানে হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে খুব ভোরে ওঠা, হ্যাঁ? শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং কবে? প্রতিদিন। এইটা হচ্ছে এক্সটেনশন। বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে চিনবেন? অ্যাডভার্ব কত ধরনের আছে সেগুলো চিনিয়ে দেবো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। একদম শেষে যেটা থাকবে, যেটা বাকি থাকবে সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন, অবজেক্ট বসাবেন। এই ৩ টা যদি না পান যেটা শেষে যেটা বাকি থাকবে সেটা শেষে বসিয়ে দেবেন। সেটাই হচ্ছে এক্সপেনশন। ঠিক আছে? সেটাই হচ্ছে এক্সটেনশন। তাহলে হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং এটার কিন্তু আমরা ট্রান্সলেশন খুঁজে পাইলাম। এটা একদম সহজে আপনারা বুঝতে পারছেন যে এটা খুব একটা বেশি জটিল কিছু না। তাহলে যেহেতু আপনি আইএলটিএস ক্যান্ডিডেট সেটা সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আপনার কাছে কোনো একটা জটিল ব্যাপার না। ঠিক আছে? সো এখন আমি আপনাকে বলি এই যে রাইটিংটা আপনি শিখলেন এই রাইটিংটা কিন্তু শুধুমাত্র আইএলটিএস এর জন্যই যে অ্যাপ্রোপ্রিয়েট তা না। আইএলটিএস এর জন্য যে অ্যাপ্লিকেবল তা নয়। এই যে রাইটিংটা আপনাদেরকে শেখানো হচ্ছে বা শিখবেন, এই রাইটিংটা কিন্তু অবশ্যই আপনার যেকোনো ধরনের একাডেমিক রাইটিং, যেকোনো ধরনের আপনার রাইটিং এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? আপনারা এসএসসি ৮ম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে এসে রাইটিংটাকে আপনারা খুব একটা বেশি গুরুত্ব দেন না বলে বা সঠিক প্রসেসে আপনারা শিখে আসেননি বলে আপনাদের দিয়ে কিন্তু এত বেশি মানে হ্যাসেল এর মধ্যে দিয়ে আসছে। আপনারা এখন পারছেন না। যদি প্রসেসটা শিখে আসতেন, সঠিকভাবে শিখে আসতেন, সেই আপনারা স্কুল লেভেল থেকে উচ্চ মাধ্যমিক থেকে তাহলে কিন্তু আজকে এতটা কিছু আপনার এই নিতে হতো না। যে কারণে শিখে আসেননি বিধায় আপনাকে নতুন করে শিখতে হচ্ছে। একটু সময় নিতে হচ্ছে এবং আপনার ব্রেইনটা রিফিউজ করছে এই বয়সে এসে। ঠিক আছে? সো তারপরেও কোনো সমস্যা নেই। যদি আপনি বারবার বলছি, যদি আপনি টোটাল মিলায়ে আপনার ক্যালিবার অনুযায়ী যদি মোটামুটি আপনার ইংরেজি সম্পর্কে একটু আইডিয়া থেকে থাকে, মানে একেবারে কিচ্ছু পারেন না, তাহলে কিন্তু ভাই আজকের জন্য আপনি আইসা সহজটা কষ্ট হলেও আপনি এটা মেনে নিন।
যদি একেবারেই জিরো নলেজ থাকে ভাই আগে আপনি IELTS এর জন্য বা ইংরেজির জন্য প্রিপেয়ার্ড হন। দেন আপনি আস্তে, আস্তে নিজেকে রেডি করেন, দেখতে থাকেন, একটা সময় নিন, তারপরে আসেন। আর যদি মোটামুটি মনে করেন যে ইংরেজি মোটামুটি বুঝি, আমাকে একটু দেখাই দিলে নিজের আগ্রহে আমি শিখতে পারবো, সেই ক্ষেত্রে আপনি IELTS এর জন্য ৩ মাস সময় রাখেন। তাহলে ইনাফ। ঠিক আছে? ওকে, তাহলে গেল। এবার আসেন আমাদের স্কুলে একটি বড় লাইব্রেরি আছে। ঠিক আছে? আমাদের স্কুলে একটি বড় লাইব্রেরি আছে। বড় লাইব্রেরি আছে। আচ্ছা, অনেকে মনে করবে আছে মানে তো আ থাকা। হ্যাঁ, our school has a big library, ঠিক আছে? Our school has a big library. অনেকেই আছে মনে করবে has মানে যে আছে, আরেকটা মানেরও অন্য আরেকটা মানে আছে। এই has মানে হচ্ছে যে দখল, অধিকার। যেরকম I have a car, ঠিক আছে? I have a car মানে হচ্ছে আমার একটা গাড়ি আছে বা I have a mobile, আমার একটা মোবাইল আছে। ঠিক আছে? এটা হচ্ছে আ যে আ কি বোঝাচ্ছে? এটা হচ্ছে দখল বোঝাচ্ছে। দখল মানে পজেশন বোঝাচ্ছে। বাট এখানে কিন্তু সেই আছেটা বোঝাচ্ছে না। এটা হচ্ছে অবস্থান বোঝাচ্ছে। এই আছেটা মানে হচ্ছে থাকা বোঝাচ্ছে। এই আছের মানে হচ্ছে কি জানেন? এই আছে মানে থাকা বা কোথাও একটা অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে? আমি বাড়িতে আছি মানে কিন্তু ওই বাড়িটা যে আমার দখলে আছে তা না। আমি বাড়িতে আছি মানে আমার বাড়িতে অবস্থান বোঝাচ্ছি, আছি। তাহলে এখানে হচ্ছে I am বোঝায়। আমি বাড়িতে আছি, I am at home. কিন্তু আমার একটা বাড়ি আছে মানে দখল যখন বুঝাচ্ছি তখন আবার হ্যাভ বুঝাইতে হবে। ঠিক আছে? সো এটা কিন্তু এই আচ্ছাটা বলতে কিন্তু কোন দখল বোঝাচ্ছে না বিধায় এখানে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারবো না। এবার আসেন সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কি আছে? আছে হচ্ছে ভার্ব, তাই না? থাকা বা আছে হচ্ছে মূল ভার্ব। আপনি বুঝতে পারছেন যে এটা মূল ভার্ব। কিন্তু মূল ভার্বটা জিজ্ঞেস করেন কে আছে? কে বা কারা আছে? কি বা কারা আছে? কে বা কারা আছে? ঠিক আছে? কে বা কারা? কে বা কারা এই থাকার চেষ্টা করছে। এখানে কিন্তু সাবজেক্টটা ভাইয়া নাই। কে বা কারা দিয়ে পাচ্ছেন না। কি আছে? লাইব্রেরি আছে। কি আছে? লাইব্রেরি, বড় লাইব্রেরি আছে। একটি বড় লাইব্রেরি আছে। এটা হচ্ছে অবজেক্ট। কারণ কি? অবজেক্ট হওয়ার কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে অবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হবে সাবজেক্ট। যেহেতু এখানে সাবজেক্ট নাই, যে বাক্যে সাবজেক্ট থাকবে না সেই বাক্যটা শুরু হবে সেই বাক্যটা শুরু হবে ইট বা দেয়ার দিয়ে। ইট বা দেয়ার দিয়ে। কারণ কি? এটাকে বলা হয় introductory ইট বা দেয়ার। যখনই আপনি এর বেশি আর বোঝার চেষ্টা করবেন না। যখনই দেখবেন যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, "There are many trees in our village, there is a river in our country" ঠিক আছে? এইভাবে শুরু করবেন বাক্য দেয়ার। দেয়ার দিয়ে শুরু করবেন। এখানে কোনো সাবজেক্ট নাই বুঝে নিবেন। সাবজেক্টটা সেন্টেন্সটা শুরু করার জন্য একটা সাবজেক্ট লাগে। তাই আমরা ইট বা দেয়ার দিয়ে শুরু করব। ঠিক আছে? ওকে, এটাকে introductory শব্দ বলে, introductory ওয়ার্ড বলে। ওকে? তাহলে আমাদের স্কুলে একটি বড় লাইব্রেরি আছে। আমি এটাকে ট্রান্সলেট করছি দেখেন। দেখেন there is a big library. Big library. Library in our school. In our school. Right? In our school. There is a big library in our school, right? তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে আমাদের স্কুলে একটা বড় লাইব্রেরি আছে। There is a big library in our school, right? তাহলে এখানে বোঝা গেল যে আমাদের স্কুলে অর্থাৎ দেয়ার ইজ আ বিগ লাইব্রেরি। কি আছে? ইজ হচ্ছে মেইন ভার্ব বসিয়ে দিয়েছেন মেইন ভার্ব। দেয়ার ইজ কি আছে? অবজেক্ট। এই যে মেইন ভার্বের পরে কি বসাবেন? অবজেক্ট। কি আছে? এ বিগ লাইব্রেরি দিয়েছেন। এইবার কোথায় আছে? ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে। আমাদের স্কুলে এটা হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে এক্সটেনশন অ্যাডভার্ব শেষে বসিয়ে দিবেন। কাজ শেষে সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, অবজেক্ট হয়েছে। এবার যেটা বাকি আছে শেষে বসিয়ে দেন। হয়ে গেল। সুন্দর। ঠিক আছে? এটা কিন্তু একদম ইজি হয়ে গেল। আমি শুধু দেয়ার নিয়ে একটা কনফিউশন ছিল যে দেয়ার কেন হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম। সো এখানে আর কোনো ঝামেলা নাই। ওকে? আচ্ছা। এইবার আসেন আমি গতকাল তোমাকে কল করেছিলাম কিন্তু তুমি ধরোনি। আমি গতকাল তোমার কাছে কল করেছিলাম। একদম সহজ ৫ মিনিট প্রিটেন্স। I called you yesterday বা yesterday আপনি শুরুতেই দিতে পারেন। I called you yesterday but I called you yesterday but you did not receive. But you did not receive. Did not receive. But you did not receive. I called you yesterday but you did not receive. কেন হলো? এই কল কেন হলো? এই যে কেন কল করলাম? V2 কেন করলাম? কারণ হচ্ছে গতকালকে কথা বলছে past tense। কল করেছিলাম। গতকালকে কল করেছিলাম। থাকলে ম বা যদি বাংলা বাক্যের শেষে থাকে বুঝে নেবেন ওটা past tense এ past indefinite এ থাকার সম্ভাবনা বেশি। past tense এ আছে যেহেতু এটা past indefinite আছে। কি করে বুঝলাম indefinite এ আছে?
কি করে বুঝলাম ইনডিফিনিট টেন্স? এটার একটা টেকনিক আছে। তো এক ক্লাসে তো সব বোঝাবো না। তাহলে তো আমার এই ক্লাসের কোনো ভ্যালুই থাকবে না। আপনারও মনে থাকবে না, আপনিও বাদ দিয়ে দেবেন। জাস্ট আমি শুধু আপনাকে বলি, দেখেন আপনি এই ক্লাসটা এত বেশি analytically নিয়েন না। শুধু দেখেন যে আমি যেটা বলছি ইংরেজিটা করলে আপনার কঠিন মনে হচ্ছে। শুধু এইটুকু আপনি বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? যদি মনে করেন যে না সেরকম একটা কঠিন মনে হচ্ছে তাহলে বুঝবেন যে না ঠিক আছে, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ওকে? আচ্ছা তাহলে দেখেন, আমি গতকাল তোমাকে কল করেছিলাম কিন্তু তুমি ধরোনি, ইউ ডিড নট রিসিভ, রাইট? তাহলে এটাও গেল। এটা সহজ ছিল। পাস্ট ইনডিফিনিট এর ২ টা অংশ ছিল আমরা করেছি। দেখো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? কোয়েশ্চেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? গিয়েছো দেখেই বুঝতে পারছি। গিয়েছো, গিয়েছো, গিয়েছো দেখেই বোঝা যাচ্ছে এই শব্দটা আমি যখন আপনাকে বলে দেবো, একটা শব্দ কথা বলে দেবো, আপনি গিয়েছো দেখেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ আছে। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট এ যেহেতু কোয়েশ্চেন আছে সেহেতু শুরু করব ওই অক্সিলারি দিয়ে। হ্যাভ ইউ, কখনো ইংলিশ হচ্ছে এভার। হ্যাভ ইউ এভার গন টু ঢাকা দেব? গন বা বিন টু কক্সবাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? কক্সবাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? এখানে দেখেন অনেকে বলবে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার হবে, কিন্তু আসলে হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। ঠিক আছে? কক্সবাজার বিন কেন হলো? বিন হচ্ছে তখন হয় যখন আপনি একটা জায়গায় যেয়ে আবার আপনার মূল জায়গায় আপনি ফিরে এসেছেন। আমি ঢাকায় গিয়েছিলাম। গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম। I had been to ঢাকা yesterday বা ঠিক আছে? I I have been to ঢাকা মানে আমি ঢাকায় গিয়েছি। গিয়েছি মানে কি একবার গিয়েছি আবার আমার জায়গায় আমার হোম টাউন যশোর। আমি যশোরে চলে এসেছি। আমি আমেরিকাতে গিয়েছিলাম। ঘোরাফেরা শেষে আবার আমি যশোরে চলে আসছি। মানে আপনি একটা জাস্ট ভিজিট দিয়ে আসছেন, হ্যাঁ? ভিজিট দিয়ে আসার ক্ষেত্রে বিন বসাতে হয়, বসাতে হয়। ঠিক আছে? I have been to ঢাকা লাস্ট মান্থ। মানে আমি গত মাসে ঢাকায় গিয়েছিলাম। I had been to ঢাকা লাস্ট মান্থ। আমি গিয়ে আবার চলে এসেছি। আমার মূল জায়গা ওটা না। আপনার জাস্ট আমি ঘুরতে গিয়েছিলাম। যেয়ে ফিরে আসা। আর একেবারে পার্মানেন্টলি চলে যাওয়াকে বলা হয় গন। গন যেরকম ক্রিকেটার আউট হয়ে গেলে গন, কেউ মারা গেলে বলে গন। একেবারে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, হি হ্যাজ গন। ঠিক আছে? তাহলে কোনোভাবে একদম পার্মানেন্টলি শিফটেড হয়ে যাওয়া সেটা হচ্ছে বা মারা যাওয়া বা একেবারে পার্মানেন্টলি চলে যাওয়াকে বলা হয় গন, গো। ঠিক আছে? কিন্তু যদি যেয়ে ফিরে আসা বোঝায় কোনো জায়গায় সেক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? বিন ব্যবহার করতে হয়। ছোট, ছোট জিনিসগুলোও কিন্তু আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে? তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? ফাইন। এটাও আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে ফেললাম। বই পড়া জ্ঞানের দ্বার উন্মোচন করে। বই পড়া জ্ঞানের দ্বার উন্মোচন করে। তাহলে এখানে একটু খেয়াল করেন, বই পড়া। বই পড়ার ইংরেজি কি? সাবজেক্টটাকে খুঁজে বের করেন। একটু দেখেন, আমি আবারও বলি, আবার একটু খেয়াল করেন। আপনাকে ১ম এ সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন থাকলে এক্সটেনশন। লাস্টে কি? দেখেন অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে। ঠিক আছে? অথবা কমপ্লিমেন্ট। ওটা আমাদের দরকার নেই। কমপ্লিমেন্ট না জানলেও চলবে। ১ম এ সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট হলে অবজেক্ট, এক্সটেনশন হলে এক্সটেনশন। অবজেক্ট নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। ঠিক আছে? জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করো। জাস্ট লুক এট মি। বই পড়া জ্ঞানের দ্বার উন্মোচন করে। মূল ভার্ব কোনটা? উন্মোচন করে। এটা হচ্ছে মূল ভার্ব, মেইন ভার্ব। এটা হচ্ছে উন্মোচন করে। তাহলে সাবজেক্ট কোনটা? ভার্ব আগে খুঁজবেন, ভার্ব পাইলেই সাবজেক্ট পাবেন। এই ভার্বকে জিজ্ঞেস করেন, কে? কে উন্মোচন করে বা কারা উন্মোচন করে? কে উন্মোচন করে? বই পড়া। বই পড়াটা হচ্ছে জ্ঞানের দ্বার উন্মোচন করে। উন্মোচন করে কে? এই যে বই পড়া। বই পড়া। ওকে? বই পড়ার ইংলিশ কি? এই পড়াটা কি? পড়াটাও একটা ভার্ব। এটা একটা ভার্ব। পড়াটা একটা ভার্ব, কিন্তু এই ভার্বটাকে বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা মূল ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। কি করে বুঝলাম এটা নন ফাইনাইট ভার্ব? কি করে বুঝলাম নন ফাইনাইট ভার্ব? এবার আসেন আমাকে এবার একটু ভার্বের ক্লাসিফিকেশন এ চলে যেতে হবে। ভার্ব কত প্রকার? কত প্রকার? ভার্ব হচ্ছে ২ প্রকার। কি, কি? ফাইনাইট, আর নন ফাইনাইট। ফাইনাইট আর নন ফাইনাইট। নন ফাইনাইট কোনগুলো ভাইয়া? নন ফাইনাইট হচ্ছে 2 প্লাস V1 আর ভার্বের আইএনজি এবং V3। আরো ২-১ টা আছে, সেটা আর আমাদের কাজে লাগবে না, দরকার নেই। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব কোনগুলা? যেগুলা হচ্ছে 2 প্লাস V1, যেটা হচ্ছে ভার্বের আইএনজি, আর যেটা হচ্ছে একেবারে V3, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ৩ টা ভার্ব বাদে বাকি যেটা থাকে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব।
ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্ব বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের প্রেশার আমি আপনাদেরকে এখন দিচ্ছি না। শুধু নন ফাইনাইট ভার্বের কথা বলি। টু প্লাস ভি ওয়ান, ভার্বের আইএনজি আর ভি থ্রি, এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এবার আসুন নন ফাইনাইট ভার্ব কাকে বলে? বাংলায় ওটাকে আমি কিভাবে চিনব? যেই শব্দটা, যেই কাজটা আনফিনিশড, মানে শেষ হয়নি, ঠিক আছে, আনফিনিশড একটা কিছু, সেটাই হবে নন ফাইনাইট ভার্ব। যেরকম বই পড়া, আমি বই পড়া, আমি বই পড়া, থামাই দিয়ে তো দেখেন তো এটা ফিনিশ হয়েছে কিনা, আনফিনিশড। ঘুরতে যাওয়া, ঢাকায় গিয়ে, থামেন, ঢাকায় গিয়ে আমি একটি গাড়ি কিনবো, তাহলে আমি যদি এখানে থেমে যাই, ঢাকায় গিয়ে থেমে যাই, গিয়ে ফিনিশ হয় নাই, আনফিনিশ, যেগুলো আনফিনিশ জিনিস সেগুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে বই পড়া, বই পড়া, এইটা, এই বই পড়ার বই পড়া এর মধ্যে আছে না, বই পড়া, অথবা অন্তস্থ যদি এরকম যদি কিছু থাকে সেইটা হবে এই আইএনজি, সেটা হবে আইএনজি। তাহলে বই পড়াটা হবে আইএনজি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এটা, এটাকে বললাম রিডিং। রিডিং মানে পড়া, কি কি পড়া? বই পড়া, রিডিং বুক, রিডিং বুক সাবজেক্ট, রিডিং বুক। তাহলে পড়াটা, এই একটা জিনিস আবার আমি আপনাকে বলি, যদি দুটো শব্দ পাশাপাশি থাকে, শব্দ এক শব্দ দুই, বই করা দুটো শব্দ না একসাথে বসছে, তাহলে যদি দুটো শব্দই বাংলায় পাশাপাশি থাকে, ইংরেজি করলে একটা মজার ব্যাপার আছে, এই দুই নাম্বারটা ইংরেজিতে আগে চলে আসে আর প্রথমটা পরে চলে যায়, ঠিক আছে, উল্টে যায় ইংরেজি, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে পড়াটা আগে চলে আসছে, যেটা ছিল বাংলায় ছিল পরে, ওইটা আগে ইংরেজিতে চলে আসে আগে, ঠিক আছে। তাহলে রিডিং বুক, বই, রিডিং বুক, ঠিক আছে। উন্মোচন করে, ওপেন্স, ওপেনস, উন্মোচন করে, ওপেন্স, কেন ওপেন্স দিচ্ছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা উন্মোচন করে, দেখেন এটা রেগুলার অ্যাক্টিভিটিস, মানে আজকে আপনি যদি বই পড়েন আজকে আপনার জ্ঞান উন্মোচন হবে, 100 বছর আগেও যে করেছিল তার উন্মোচন হয়েছিল, আবার ভবিষ্যতে যে করবে তার উন্মোচন হবে। এটা একটা একটা চিরন্তন সত্য, সব চিরন্তন সত্যই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য দিলাম ওপেন্স। রিডিং বুক, ওপেন্স, জ্ঞানের দ্বার, ঠিক আছে, দ্য ডোর অফ নলেজ, দ্য ডোর টু নলেজ দিতে পারে, টু দিতে হয় এখানে, ডোর টু নলেজ, ডোর টু নলেজ, দ্য রিডিং বুক ওপেন, রিডিং বুক ওপেন্স দ্য ডোর টু নলেজ, ঠিক আছে। টু কেন হলো, অফ কেন হলো না, ঠিক আছে, কখন অফ বসে, কখন টু বসে, কখন হচ্ছে অ্যাক্রস বসে, বিলো, আন্ডার, বিগিট বসে, এটা জানার জন্য আপনাদের যে প্রিপোজিশনের একটা ক্লাস করতে হবে, প্রিপোজিশনের ক্লাস করতে হবে, ঠিক আছে। প্রিপোজিশনটা আর একটু জেনে নিতে হবে আমাদেরকে, ওকে। তাহলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে রিটেনের জন্য, সেই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আজকে আমি এইটা বলেই আপনাদেরকে এই ক্লাসটা শেষ করে দেবো, যে আপনাকে রাইটিং এর জন্য, রিডিং এর জন্য যে গ্রামার আইটেম গুলো আপনাকে জানতে হবে, দেখেন প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স, যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স জানতে হবে, তারপর আপনাকে জানতে হবে পার্টস অফ স্পিচ জানতে হবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ জানতে হবে, তারপরে আপনাকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স জানতে হবে, সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে। এবার আপনাকে জানতে হবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, ঠিক আছে। এইবার আসেন ট্রান্সলেশনে, কিছু নিয়ম আছে, ট্রান্সলেশনের নিয়ম আছে, ভার্বের বিস্তারিত জানতে হবে, একটা ভার্ব সম্পর্কিত বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে রিটেনে, রাইটিং এ ভালো, রাইটিং অংশে ভালো করতে গেলে, আইএলটিএস বলেন, আপনার হচ্ছে যে কোনো একাডেমিক বলেন, ঠিক আছে, এই জায়গাগুলো। এবার আরো এর সাথে কিছু অ্যাডিশনাল কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের কিছু ব্যবহার শিখতে হবে, আর্টিকেলের কিছু ব্যবহার শিখতে হবে, ঠিক আছে, আর্টিকেলের কিছু ব্যবহার শিখতে হবে, এইগুলা মোটামুটি আমাদেরকে শিখতে হবে, হ্যাঁ। অ্যাডিশনালি কিছু জিনিস শিখতে হয়, আস্তে আস্তে অল্প অল্প করে শিখে নিলেই হয়ে যায়, সমস্যা থাকে না। সো আপনাকে বেসিক লাগে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যদি আপনি রাইটিং এ ভালো করতে চান, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, আর মোটামুটি শুরু করেন, এখান থেকে একটা দিয়ে শুরু করেন, আমাদের ক্লাসগুলো শুরু করেন, সাবস্ক্রাইব করে দেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের আইএলটিএস এর যে জার্নিটা আছে এটাকে ইজিয়ার করে দেওয়ার জন্য, এবং আমি চাই যে আইএলটিএস যেন কারো স্বপ্নের জন্য বা স্বপ্নের পথে কারোর যেন বাধা না হয়। এখানে পেমেন্টের বিষয়টা
কোনো আমাদের কাছে ম্যান্ডেটরি কিছু না। ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। আপনাদের জন্য ফ্রি ক্লাস আমাদের এই YouTube চ্যানেলটা আপনাদের টোটালি ফ্রি সার্ভিসের জন্য আমরা হয়েছি। ঠিক আছে? আমাদের একটা পেজও আছে। আপনারা আমাদের পেজটা ফলো করবেন। আর আমার Facebook আইডিতে যুক্ত হয়ে যেতে পারেন। আমার WhatsApp নাম্বার দেয়া আছে এখানে। যদি কোনো কারো প্রবলেম থাকে, কোনো পিডিএফ লাগে, কোনো কিছু লাগে আমাকে অবশ্যই সরাসরি নক করবেন। I will try my level best to help you. ওকে? থ্যাংক ইউ ফর টুডে। আপনাদের সঙ্গে আবারও কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।